নমস্কার। দূরদর্শনের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। ভারতবর্ষে এখন স্বচ্ছতা নিয়ে বিবিধ প্রকল্প হচ্ছে। স্বচ্ছতা শুধুমাত্র অভ্যন্তরীণ স্তরে অথবা বাহ্যিক স্তরে এই বিবিধের মধ্যে এখন আবদ্ধ নেই। স্বচ্ছতা এখন সর্বাঙ্গীন স্বচ্ছতা, এবং সেই বার্তাই ভারত সরকার তথা আমাদের রাজ্য সরকার প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ব্যক্তি স্তরে পৌঁছে দিচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যের যে নাট্য জগৎ রয়েছে, কৃষ্টি ও সংস্কৃতির জগতে যথেষ্ট গুরুত্বের স্থান দখল করে রেখেছে, এবং আমার সাথে আজ রাজ্যের স্বনামধন্য দুজন নাট্যশিল্পী রয়েছেন, পায়োনিয়ার বলা যায়। আমার সাথে আছেন শ্রী পার্থ মজুমদার মহোদয়, নমস্কার, এবং শ্রী সঞ্জয় কর মহোদয়, নমস্কার। আপনাদের দুজনকে স্বাগত এই অনুষ্ঠানে আমাদের সাথে একটু সময় কাটানোর জন্য। স্বচ্ছতা সম্পর্কে আলোচনায় যাওয়ার আগে আপনাদের যে কর্মকাণ্ড রয়েছে এই জগতে, নাট্য জগতে, তার ব্যাপারে একটু জেনে নেব। আপনারা বহু বছর ধরে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করছেন এই শিল্পে নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য, আপনারা তৈরি করছেন নতুন প্রজন্মকে। সেই যাত্রা নিশ্চয়ই স্মুথ একটা যাত্রা নয়, চড়াই উতরাই রয়েছে, তার ব্যাপারে জেনে নিচ্ছি। প্রথমে পার্থবাবু। না, এখানে সঞ্জয় দা আছেন, অনেক সিনিয়র আর্টিস্ট, আমরা ওনাদের কাছ থেকে শিখেছি। যাই হোক, আমার ক্ষেত্রে যেটা, আমি আজকে 27-28 বছর ধরে আছি, আর আমার নাটকের শুরুটা বাচ্চাদের নিয়ে কাজ, পেশাগতভাবে আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত। তাই যখন আমি চাকরি পেলাম, স্কুল লেভেলের ছাত্রদের নিয়ে শুরু করলাম কাজ প্রথম। তারপর শিখতে শিখতে নিজের সংস্থায়, আমাদের নিজস্ব সংস্থায় শুরু করেছি। আমরা ত্রিপুরা রাজ্যের একটা ঐতিহ্যপূর্ণ ইস্যা আছে, বিশ্বদেব স্মৃতি নাটক প্রতিযোগিতা। ওটাতে আমরা 2000 সাল থেকেই পার্টিসিপেট করছিলাম। ওই করতে করতে বাচ্চাদের নিয়ে কাজ। আর চড়াই উতরাইয়ের ব্যাপার যেটা, এগুলো তো বিভিন্ন রকমের চড়াই উতরাইয়ের মধ্যে আছে। যেরকম প্রথম সমস্যার সম্মুখীন হয় বাচ্চাদেরকে ধারাবাহিকভাবে সঙ্গে রাখা। আজকে করলাম, কালকে পড়ার চাপ চলে গেল, বা আজকে রিহার্সালে আসলাম না, ওইগুলো প্রথম দিকের সমস্যা ছিল। কিন্তু আস্তে আস্তে দেখলাম যে যখন তাদেরকে মোটিভেট করা যায়, ওরা কিন্তু ইনভলভমেন্ট অনেক অনেক বেশি থাকে। আর উতরাইয়ের বিষয়ে যেটা বা পজিটিভ দিক যেটা, অনেকটা ভালো দিকে বাচ্চাদেরকে চালনা করতে পারছি। শিক্ষকতা যেরকম আমার একটা দিক, যে বাচ্চাদেরকে সঠিক পথে নেওয়া, কিন্তু নাটক দিয়ে আমার মনে হয় ক্লাসরুম টিচিং থেকে নাটক দিয়ে আমি আরও অনেক বেশিভাবে তাদেরকে সোসাইটির মূল স্রোতে রাখা, সোসাইটির বেনিফিটে কাজ করার, এই যে মানসিকতা গড়ে তোলা, এই গড়ে তোলার কাজটা আমি নাটক দিয়ে অনেক বেশি পারছি, অনেক সহজভাবে করতে পারছি, যেটা ক্লাসরুম টিচিংয়ে এটা ততটা সম্ভব হচ্ছে না, কারণ সিলেবাসের মধ্যে আটকে থাকতে হচ্ছে। আর এই জায়গাতে আমি ছেলে মেয়েদেরকে কিভাবে মোটিভেট করব, কিভাবে নিয়ে যাব সোসাইটির কাছে, এটা আমার উপর নির্ভর করছে। আমি যেভাবে দিচ্ছি ছেলেমেয়েরা সেভাবে নিচ্ছে, এবং তাতে আমি রেজাল্ট অনেক ভালো পেয়েছি। এই কথাটাই আমি বলতে পারি। আপাতত পরবর্তী সময়ে আরো আলোচনায় আসবে, কথা বলবো। আপনার থেকে জেনে নেব, আপনার অভিজ্ঞতা অনেক পরিব্যাপ্ত বিষয়ে। পরিব্যাপ্ত মানে অনেক দিন ধরে আর কি। তো সময় দিয়ে তো আর সব কিছু হয় না, একটার সঙ্গে একটা জড়িত। আমি একেবারেই ছোট বয়স থেকে, মানে যখন আমার নিজের বয়স, যখন আমি যেমন ক্লাস 4 পড়তাম, তখন থেকে শিক্ষক মশাইয়ের প্রাইমারি স্কুলে একজনের অভিনয় দেখে আমি, মানে ওনার একটা ক্যারিকেচার ছিল একটা অনুষ্ঠানে, সেটা বেশ কয়েকবার উনি করেছিলেন নানা অনুষ্ঠানে স্কুলের। তো সেটা দেখে না আমি এটার মুখস্থ করে ফেলেছিলাম। তারপর আমার বাবা বাগানে চাকরি করতেন, চা বাগানে। তো ওই বৎসরান্তে সেখানে দুর্গাপূজার সময় তোমার যাত্রা হতো, যাত্রা পালা। তো এই যাত্রা পালা যখন হতো, এর মাঝখানে মাঝখানে তো বিরতি থাকতো, এখানে গান হতো বা একটা সম্মেলক ডান্স এরকম হতো। তো আমাকে মা বললো, তুই কর, আমি বলে দিচ্ছি। বাবা তো বাগানের তো বলে দিচ্ছি, সবাই বাবুর ছেলে করবে, সবাই খুব উৎসাহিত। আমি করলাম, এবং করার পরে না ওখানে মানুষ খুব হাততালি, হাজার হাজার মানুষ, কিন্তু যারা শ্রমিকরা, এই হাত
হাততালিটাই মানে 12টা বেজে গেল আর কি। তো এই থেকেই শুরু। তারপর স্কুলে যেখানেই আছি, স্কুলের লেভেলে টিচার আমি পেয়েছি হীরেন্দ্র সিনহার মতো নাট্য নির্দেশককে খোয়াইতে, আমি পেয়েছি বিমল দেবের মতো স্যারকে। তারপর কলেজে, এমবিবি কলেজে, সেখানে ডক্টর জলধর মল্লিক, বামপদ মুখোপাধ্যায়, শেখরেশ ভট্টাচার্য, এদেরকে পেয়েছি। তারপর কিছুদিন কলকাতায় ছিলাম, সেখানে যোছন দস্তিদারের গ্রুপে চারবাকে ছিলাম বছরখানেক। এবং তারপরে খোয়াইতে এসে 80 সালে কালচারাল ক্যাম্পেইন তৈরি করা, সেখানেও যা হয়, তখন বয়স একদমই অল্প, 20-21 বছর বয়স। নাটক সম্পর্কে আমাদের ধ্যান ধারণা তেমনভাবে নেই, কিন্তু তারপরেই আস্তে আস্তে নিজের থেকে নিজে শেখা, যেটা নাকি ওইভাবে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা তো আমাদের ছিল না নাটকের। ফলে অনেক কিছুই দেখে, কিছুটা বই পড়াশোনা করে, কিছুটা কাজ করতে করতে, ভুলভাল করে করে শেখা, এই করে আস্তে আস্তে করেছি। এবং সেখানে 93 সালে আমি আগরতলায় বদলি হয়ে আসি এবং তখন থেকে এখানে নাট্যভূমি প্রতিষ্ঠা করি। তো এই দুটো নাট্য সংস্থার এই প্রতিষ্ঠা হয়েছে আমার, মানে আমি এটার সঙ্গে ছিলাম প্রতিষ্ঠার সময়। ফলে এই দুটো নাট্যভূমি এখনও 30-32 বছর ধরে কাজ করছে। তো প্রায় 44-45 বছর ধরে নাটকের সঙ্গে একবারে নিবিড়ভাবে জড়িত আর কি। এবং আমি প্রথম যে নাটক, যেটা আমি ডাইনোসেরাস হচ্ছে আমার প্রথম নির্দেশনার নাটক, সেটাও দেখলে প্রায় 45 বছর, আমি সেটা 80 সালে করেছিলাম। তো নাটকের সঙ্গে আছি। তো এটাই হচ্ছে যে চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত নানাভাবে এসেছে। আমরা একটা ছোট্ট রাজ্যে থাকি, আমাদের মূল ভাবনাটাই ছিল কি করে এখানের মানুষ যারা রয়েছেন একটু যাতে আমরা ভালোভাবে নাটক দেখাতে পারি, যাতে ভালো বিষয় হয়। এই জন্যে যে বিষয় ভাবনা, সেগুলোতে পরিবর্তন নিয়ে আসা। আমাদের আগে যারা নাটক করতেন তারা সবাই কলকাতার যে নাটকগুলো ওখানে খুব ভালো চলতো সেই নাটকগুলো এখানে করতেন। তো আমরা তার থেকে বাইরে এসে একটুখানি আমাদের নাট্যকার খোয়াইতে, বিশেষ করে চন্দন সেনগুপ্ত, কমল রায় চৌধুরী, এদের নাটক করতে আরম্ভ করলাম। এবং তারপরে নিজেও হীরেন্দ্র সিনহা, তারপরে আমি নিজেও নাটক লিখতে আরম্ভ করলাম। এভাবে আস্তে আস্তে অন্তত একটা বিশ্বাস আমরা নিজেদের মধ্যে তৈরি হলো যে না, আমাদের নাটকও মানুষ দেখতে পারে এবং সেটা টিকিট কেটেই দেখতে পারে। এই বিশ্বাসটা, এই ভিতটা তৈরি হলো আর কি। এবং যেটা হচ্ছে যে নতুনদের নিয়ে কাজ করা, যারা নাকি তরুণ তরুণী বা শিশু, এদেরকে নিয়ে আমি কাজ করি। আমি সবুজ কুলি বলে একটা নাট্য শিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। ফলে ওখানেও প্রতি বছর ছেলে মেয়েরা, বাচ্চা একদমই কচিকাচারা আসে এবং তাদের নিয়ে প্রোডাকশান তৈরি হয়, তারা নাটক শেখে এখানে, তাদেরকে হাতে কলমে শেখানো হয়। তো এই করতে করতে যেটা পার্থ যেটা বললেন যে ওই পড়াশোনার চাপে বেরিয়ে যাওয়াটা, হ্যাঁ করছে, খুব ভালো করছে, আমরা দেখতে পাচ্ছি যে ভীষণ ভালো একটা ছেলে বা মেয়ে হয়তো অভিনয় করছে, কিন্তু দেখা গেল ক্লাস 8-এ উঠলে বা 9-এ উঠলে পরে তাকে আর গার্জিয়ান এলাও করছেন না। তো এটা একটা বিষয় আছে, এটার পিছনেও কারণ আছে। কারণ তারা দেখছেন নাটক নিয়ে যে একবারে জীবনে কিছু বড় কিছু করে ফেলবে, এরকম কিছু আমাদের সামনে ছবি নেই। ফলে সেটাও সিকিউরিটির জীবনের নিশ্চয় এর প্রশ্নে তারা ছেলেমেয়েকে দিচ্ছেন না। এটা ঠিক আছে। স্কুলে যেটা হয়েছে, যেটা নিজেও পার্থ যেমন স্কুলে রয়েছে, আমিও স্কুলে ছিলাম, যদি আমি রিটায়ারমেন্টে গেছি, আমার বেশ কয়েক বছর হয়ে গেছে। তো স্কুলেও কিন্তু আমাদের একটা বিরাট ক্লাস নেওয়ার পাশাপাশি আমাদের যে ভালোবাসা পেয়েছি এবং আমাদেরও মনে হয় যে কিছু একটা করতে পেরেছি, সেটা হচ্ছে নাটকের ক্ষেত্র। এবং যোগেন্দ্রনগর স্কুল একটা সময়ে মানে ভারতের বর্ষের মধ্যে বেশ 2 বার গিয়ে এখানে মানে জাতীয় এখানে পুরস্কার নিয়ে এসছে। আর পূর্বাঞ্চলীয় স্তরে, উত্তর পূর্বাঞ্চলীয় স্তরে পুরস্কার তো আছেই। এবং যারা নাকি তখন আমার স্কুলে অভিনেতা অভিনেত্রীরা ছিল, তারা এখন ত্রিপুরার মানে মোটামুটি প্রতিষ্ঠিত অভিনেতা, তারা পরিচালক, তারা কাজ করছে। তো অনেক কিছু, অনেক সম্ভাবনাময় অভিনেতা অভিনেত্রী ছিল যারা নাকি অনেক দূর যেতে পারতো, তারা যেমন হারিয়ে গেছে, কিন্তু আবার সম্ভাবনাময় রাও পথ দেখাচ্ছে, তারাও আছে, এখনো কাজ করছে। এটাই যদি কিছুটা প্রাপ্তি হয় তাহলে এটা একটা প্রাপ্তি আমাদের জীবনের। আমাদের তো প্রায় শেষ দিকে এসে গেছে এখন, তো এটা একটা প্রাপ্তি।
এছাড়া অন্য অনেক সমস্যা আছে নাটকের ক্ষেত্রে, সেগুলো আলোচনার বোধ ক্ষেত্রটা ঠিক এখানে নয় আর কি। তো এগুলোই মানে এই চড়াই উতরাইতে পেরিয়ে আমরা আজকের জায়গায় এসে পৌঁছেছি। যে কোনো শিল্পে নিশ্চয়ই মানে সবসময় পথ স্মুথ হয় এরকমটা নয়, অনেক বাধা বিপত্তি পেরিয়েই একটা শিল্পকে দাঁড় করানো যায় এতটা ম্যাসিভ স্কেলে। তার জন্য আপনাদের দুজনকেই সাধুবাদ, আপনারা এবং অন্যান্য অনেক স্টল ওয়াটার রয়েছেন এই ফিল্ডে যারা আজ নাটককে বা নাট্য জগৎকে এতটা প্রতিষ্ঠিত করেছেন। এখন যে মূল বিষয়টা আমাদের স্বচ্ছতা। এখন স্বচ্ছতা শব্দটা প্রায় 1-2 দশক আগেও একটা খুব আপেক্ষিক শব্দ ছিল। মানে বাড়িতে অতিথি আসছে, একটু ঘর দোর পরিষ্কার করে রাখলাম, বা দুর্গাপুজো আসছে, মানে সাফাই কর্মীরা একটু বেশি ব্যস্ত হয়ে গেল। কিন্তু বিগত এক দশক বা তার একটু বেশি হবে, এই সময়কালটা ধরে স্বচ্ছতা একটা মৌলিক প্রয়োজন হিসেবে আমাদের জীবনে, আমাদের সকলের জীবনই, শুধুমাত্র সরকারিভাবেই নয়। মানে স্বচ্ছতা শব্দটা একটা শিশুও জানে, যেহেতু আপনারা অনেক শিশু কচিকাচাদের সাথে কাজ করেন। স্বচ্ছ শব্দটা বলি স্বচ্ছ ভারত বলবে ওরা। তো সবার মধ্যে সিস্টেম্যাটিক্যালি ব্যাপারটা ঢুকে গেছে। তো এই নিয়ে আপনাদের ভাব না, এখন যেটা আপনি বললেন যে 1 দশক ধরে যে স্বচ্ছতার একটা গ্লোবালাইজেশন হচ্ছে বা অনেক বেশি ইস্যু হয়েছে, আমাদের ছোটবেলায় ছিল স্বচ্ছতা মিশে ছিল না বললে ভুল। যেরকম বরং আমরা সেই সময় থেকে এখন অনেকটাই ক্লাস বলবো, যেরকম আমরা যখন ছোট ছিলাম স্কুলে যেতাম, প্রতি সপ্তাহে প্রতিদিন স্কুলের দিদিমণি সাফাই ছিল, হাতের নখ বড় আছে কিনা এগুলো চেক করতো, চুল বড় হয়েছে কিনা। কিন্তু এখন কিন্তু আমি নিজে শিক্ষক হিসাবে আমি এটা করি না। তাই ওই জায়গাটায় দাঁড়িয়ে বলতে গেলে ওই সময়ও কিন্তু অনেকটা বেশি ছিল। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই সময়ের আর্থসামাজিক অবস্থান আর বর্তমান সময়ের আর্থসামাজিক অবস্থান বা পার ক্যাপিটা ইনকামের চিন্তা করলে, হ্যাঁ, কাঁচা শৌচালয় ছিল, সেটা আর্থসামাজিক অবস্থানটাই ছিল কাঁচা শৌচালয়ের, বা সরকারিভাবে সেই সুযোগ সুবিধা ছিল না। সেই জায়গাটাকে যদি আমি অস্বচ্ছ ছিল বলে ধরি তা নয়। বর্তমান সময়ে যেরকম সরকারি ইসে বাড়ছে বা পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, মানুষের স্বাচ্ছন্দ্য আর একটু বেশি পাওয়ার জন্যই মানুষ নিজেদেরকে আরো স্বচ্ছ রাখছে। তাই আগে ছিল কম, এখন বেশি, তাও না, দুই ধরনের ছিল। এক, আর দ্বিতীয় বলতে চাই আমি, স্বচ্ছতা বলতে শুধু বাহ্যিক না, যেটা শুরুতে আপনি বলেছেন যে আভ্যন্তরীণ মানসিক স্বচ্ছতা, এই বিষয়টাও কিন্তু অত্যন্ত জরুরি। আমি তো মনে করি, যদিও এটা বিতর্কিত, আগের মানুষের মানসিক স্বচ্ছতা অনেক বেশি ছিল, বর্তমান সময়ে আমাদের মানসিক স্বচ্ছতা অনেক কম আছে। বাহ্যিক স্বচ্ছতা ঠিক আছে, কিন্তু মানসিক স্বচ্ছতা, এই স্বচ্ছতার জায়গাটা তৈরি করার ক্ষেত্রে আমাদের নাটক একটা স্ট্রং টুল মনে করি আমি। এবং এটাতে আমি ব্যক্তিগতভাবে আমি মানে পরীক্ষিত এর জিনিসটা, যেই জায়গাটা অনেক শক্তিশালী। আমি এখানে নাম বলছি না, শুধুমাত্র নাটক দিয়ে আমার নিজের সান্নিধ্যে রেখে আমি দুজন ড্রাগ এডিক্টেডকে আমি স্বাভাবিক সুস্থ জীবনে আনতে পেরেছি শুধুমাত্র নাটক দিয়ে। তো এইটাও তো একটা স্বচ্ছতার পার্ট, মানে খুবই শক্তিশালী টুল। তাই এই জায়গা থেকে ফিরিয়ে আনা, তাকে স্বাভাবিক জীবনে আনা, আজকে 7-8 বছর হয়ে গেছে একদম নর্মাল স্বাভাবিক জীবনযাপন করছে। তাই এই স্বচ্ছতার জায়গাটাও কিন্তু নাটক দিয়ে সম্ভব না যে তা না। আর আগের সঙ্গে এখন তুলনাটা আমার মনে হয় সঠিক না, দুই পরিস্থিতিতে ছিল। এখন ঠিক আছে, কিছুটা ছিল আমাদের অজ্ঞানতা, যেরকম 1 দশক ধরে যেরকম স্বচ্ছ ভারত অভিযান যখন শুরু করলেন 2রা অক্টোবর 2014-তে যখন শুরু হলো, সেই সময় থেকে যেভাবে সরকারিভাবে, এটা কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকারের তরফ থেকে হোক, যেভাবে এটাকে প্রচারে নেওয়া হয়েছে যে কি হতে পারে, সেই জিনিসটা অবশ্যই কৃতিত্বের দাবি রাখে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বা আমাদের মেশিনারিজ, যেটা আগে সেইভাবে ছিল না। ওই জায়গাটা তো অবশ্যই আপনার কথাও ঠিক, 1 দশক ধরে এটা অনেক বেশি ঘরে ঘরে পৌঁছে গেছে, প্রচার বেশি হচ্ছে এবং বাচ্চাদের মধ্যেও সেই সচেতনতাটা অনেকটাই বাড়ছে, এই আর কি। আপনার একদম সঠিক বলেছে যে বাহ্যিক স্বচ্ছতার সঙ্গে সঙ্গে আমাদের অন্তরের স্বচ্ছতাটাও প্রয়োজন। যেটা হচ্ছে যে
স্বচ্ছ ভারত যেটা 2014 সালে 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে শুরু হয়েছিল, এবং মহাত্মা গান্ধী নিজেও ক্লিন ইন্ডিয়াই ছিল তার একটা স্বপ্নের একটা, দেখতেন যে সমস্ত ভারতবর্ষ পরিচ্ছন্ন, এবং একটা জাতি ততটাই তাকে উন্নত আমরা বলবো যার স্বচ্ছতা, যার ঘর স্বচ্ছ, যার বাড়ির পাশের রাস্তাটা স্বচ্ছ, তার গ্রাম স্বচ্ছ, তার শহর স্বচ্ছ, সেই জাতিই উন্নত। তো এই উন্নতির ক্ষেত্রে আর্থিকভাবে আমরা যতটা এগিয়ে যাব বা অন্যান্য শিক্ষা দীক্ষা সমস্ত ক্ষেত্রে, এর পাশাপাশি কিন্তু এই বিষয়টা কিন্তু জড়িয়ে আছে। আমাদের সংস্কৃতির সঙ্গেও কিন্তু এই স্বচ্ছতাটা জড়িত, একদম, তাই না? যেমন করে ওই যে পৌষ সংক্রান্তির সময় সমস্ত কিছু, হ্যাঁ, আমাদের তো আগে মাটির উঠোন ছিল, বড় বড় বাড়ি ছিল, সেগুলো একদম গোবর দিয়ে জল দিয়ে এগুলোকে মোছা, এগুলো এখন আর মানে অন্তত শহরে তো কেউ দেখবেই না, আমাদের ছেলেমেয়েরা, গ্রামে গঞ্জে হয়তো এখনো আছে। তারপর সেগুলোর মধ্যে ডিজাইন করা, এই যে আলপনা করা, দেওয়ালের মধ্যে মাটির ভিটি ছিল, এগুলো প্রত্যেকটা ঘরের মধ্যে মাটির ঘর ছিল, তো এগুলোর মধ্যে এরকম চওড়া এরকম মাটির চারদিকে একটা বাঁধুনি ছিল, এটাকে ভিটি বলে। এটার মধ্যে এই চৈত্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তির সময় আলপনা দেওয়া হতো, এবং প্রত্যেক বাড়িতে এটা বাধাই ছিল আমাদের বাঙালিদের। চৈত্র সংক্রান্তিতে ওইটা ছিল, এই সংক্রান্তির দিনগুলোতে। দুর্গাপূজার আগেও সবাই বাড়িঘর পরিষ্কার করবে, এরকম একটা ছিল। তো প্রতিনিয়ত হয়তো সবসময় প্রত্যেক দিনের এই যে ভাবনাটা, প্রত্যেকে ঘরদোর পরিষ্কার রাখতেন, কিন্তু তার বাইরেও কিন্তু একটা, এটা আমি বলবো অভিযানের মতোই, হ্যাঁ, প্রায় সমস্ত মানে সমাজটাই আর কি দেখা যেত ওই দিন ঘরদোর করছে, সবাই খুব ব্যস্ত সকালবেলা থেকে। সরকারি উদ্যোগে এখন হচ্ছে বেশিরভাবে, কি বলবো, সিস্টেমেটিক ওয়েতে। আগে এটা সিস্টেমেটিক ছিল না, মনের তাড়নায় অটোমেটিক্যালি এটা এখন আন্দোলনে পরিণত হয়েছে, এবং সমস্ত দেশব্যাপী একটা জোয়ারের মধ্য দিয়ে হচ্ছে, এবং এটা নিশ্চয়ই ভীষণ রকমের একটা ভালো উদ্যোগ। এবং যেটা হচ্ছে যে এই গত 10 বছরে অন্তত এই বিষয়টা নিয়ে আমি বলবো যে পৃথিবীর যে কোনো দেশের থেকে যারা অনেক এগিয়ে গেছে এই সমস্ত এই সংক্রান্ত বিষয়ে, স্বচ্ছতার বিষয়ে, ক্লিনলিনেসের ক্ষেত্রে, সেখানে কিন্তু আমরাও কিন্তু এখন ঠিক পিছিয়ে নেই। আমরা কিন্তু একটা জায়গাতে গেছি, যে জায়গাটাতে হয়তো আমরা একটু পিছিয়ে ছিলাম। তো এটা এই 10 বছর কর্মকাণ্ডের ফলেই সেটা হয়েছে। আমি আমার ঘোরা সম্ভব হয়েছিল, ভুটানে গেছিলাম, ছোট্ট একদম ছোট্ট একটা দেশ, কিন্তু ক্লিনলিনেস সম্পর্কে তাদের কি ধারণা। না, ভুটানের গল্প বলি আমি, মানে বলাতে মানে আলোচনা আসছে বলে, ভুটানে আমিও গিয়েছি। আমার বাচ্চা গাড়িতে চিপস খেয়েছে, চিপসের যে ড্রাইভার, সে চিপসের প্যাকেটের পেছনে খাচ্ছে, শব্দ শুনে বুঝতে পারছে যে চিপসের প্যাকেটটা শেষ হয়ে আসছে। সে আগে বলছে প্যাকেটটা কিন্তু জানালা দিয়ে ফেলবে না। হঠাৎ করে প্রায় 5-6 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ করে গাড়ির সাইডে দাঁড় করালো। কেন দাঁড় করালো বুঝলাম না, বলছে ওই যে ডাস্টবিন আছে, চিপসের প্যাকেটটা ফেলে দাও। এটা ভুটানের ঘটনা, একটা ছোট্ট শহর, যেগুলো ছোট্ট জায়গা, এটা ছোট্ট দেশ, মানে ওদের একটা গাড়ির ড্রাইভার জলের বোতল আমরা ফেলতে পারবো না বাইরে। আমাদের যেমন দেখো, আমাদের এই গ্যাংটক, হ্যাঁ, সিকিম, আমাদের ছোট্ট একটা স্টেট, কিন্তু তাদের মানে এই স্বচ্ছতা সম্পর্কে তাদের যে ধারণা, সেটা কি রকম ভাবে যে তারা করেছে আর কি। এতভাবে প্রত্যেকটা ঘরবাড়ি যেমন সুন্দর, প্রত্যেকটা গাড়ির মধ্যে প্রত্যেকটা ডাস্টবিন রয়েছে। এটা তো আমাদের এখানে এখন আমরা করতে পারিনি। বাসের মধ্যে তো বা গাড়ির মধ্যে তো ডাস্টবিন নেই। একটা চকলেট তো খাই বাচ্চারা, যে কোনো কিছু হচ্ছে সেগুলো বাইরে ফেলছে। কিন্তু হ্যাঁ, এগুলো আরো কিন্তু এগুলো করা যেতে পারে। এই প্রসঙ্গে আরেকটা গল্প মনে পড়লো, গল্প বলতে সত্যি ঘটনা। সুন্দরবনে সকালবেলা আমরা বেরোবো, জাহাজে দাঁড়িয়ে আছি, একটা সাইডে আমি একাই, তখন সাইডে একটা ছেলে, ছোট্ট 6-7 বছর বয়স, হাফ প্যান্ট পরা খালি। হঠাৎ করে দেখলাম সে, মানে বাঁধানোর সমুদ্র তো আছেই, সে লাফ দিয়ে পড়লো জাম দিয়ে সকালবেলা। অবাক, কি ব্যাপার, আমি তাকিয়ে রইলাম, দেখি একটা প্লাস্টিকের বোতল ভেসে আসছিল, সে এটা তুলে এনে উপরে ডাস্টবিনে ফেললো। আমি আশ্চর্য, মানে তাদের ওই সময় থেকে তাদের এই জলটা আমাদের জীবন জীবিকা, এই জলটা নোংরা হতে পারবে না কোনোভাবে। আমাদের জাহাজেও কিন্তু নিজস্ব ডাস্টবিন, আমি বাইরে জলে ফেলার কোনো উপায়ই নেই। কিন্তু যারা সুন্দরবন গেছে সবাই জানে, কিন্তু তাদের মধ্যেই ছোট বাচ্চাদের মধ্যে রয়ে গেছে যে জলটাকে আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাই আমার মনে হয় কি এই জায়গাটাতেই আমরা বোধহয় মানে ক্রমশ মানে সাফল্যের দিকে যাচ্ছি, যে আমাদের যে যুবরা রয়েছে বা শিশুরা রয়েছে, তাদের মনের মধ্যে আমরা এখন স্বচ্ছতা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি করেছি।
কারণ আমি আমার দেখেছি আমার ঘরে আমার ছেলেদের ক্ষেত্রে, তারা যখন ছোট ছিল, এখন তো বড় হয়ে গেছে, কিংবা আমাদের যে নাটকের যে ছেলে মেয়েরা রয়েছে, তারা কেউ কিন্তু কোনো একটা চিপস বা খেলো বা কিছু একটা খেলো, কোথাও এটা ফেলবে না, রাস্তার মধ্যে যদি খায় এটা ব্যাগে করে বাড়িতে নিয়ে আসবে, এনে ডাস্টবিনে ফেলবে। এই যে ব্যাপারটা আর কি, এবং যে একটা যে ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, এই যে বিষয়টা, যে পবিত্রতাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় মানে একটা অর্জন, যেটা নাকি আমাদের অন্য সমস্ত ক্ষেত্রে, আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে, আমাদের শিক্ষার ক্ষেত্রে, আমাদের পরিবেশ তৈরি করার ক্ষেত্রে, মনটাকে তৈরি করার ক্ষেত্রে আমাদের নিয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে আমরা কিছুটা হলেও গত 10 বছরে এবং আমাদের ঐতিহ্য সমস্ত কিছু মিলিয়ে আমরা একটা জায়গাতে যেতে পেরেছি। স্বচ্ছ ভারত অভিযানের কথা যখন বলা হয়েছে, স্বচ্ছ ভারত অভিযানের উপর সারা ভারতবর্ষে হয়েছে, আমাদের ত্রিপুরাতেও প্রচুর পথনাটক হয়েছে। আমরা করেছি, আমরা অনেকগুলো নাটক করেছি, কিন্তু আমরা কিন্তু একটাই টার্গেট ছিল, আমরা আমাদের বড়দের টিম দিয়ে করাবো না পথনাটক। আমরা যা করেছি সব বাচ্চাদের দিয়ে, আমাদের বাচ্চাদের দিয়ে, সব বাচ্চাদের দিয়ে প্রচুর করেছি। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় পথনাটক করেছি বাচ্চাদের দিয়ে। এর ফলে কিন্তু এই নাটকের মাঝেই কিন্তু ওরা স্বচ্ছতার, এবং একটা নাটকই তো সব জায়গায় হয়নি, বিভিন্ন স্বচ্ছতার বিভিন্ন উইংসগুলো নিয়ে কাজ হয়েছে। বাচ্চারা কিন্তু ওই নাটক থেকে কিন্তু তাদের এখন যেটা সঞ্জয়দা বললেন যে ছেলেমেয়েরার মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে, তাই এই জায়গাতেও কিন্তু আমি বলবো এই নাটক, আমি যে এর আগে বললাম স্ট্রং টুল, এই জায়গাতেও বললাম যে এই নাটকের মাধ্যমেও কিন্তু বাচ্চাদের মধ্যে এই কনসাসনেসটা তৈরি হচ্ছে। এখানে আমি আমার একটা অভিব্যক্তি এখানে অ্যাড করছি, সাথে একটা বৃহত্তর প্রশ্ন যাচ্ছি যে পরিবেশ দূষণ বা এই যে জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট ক্রাইসিস, এটা কিন্তু আগামী জেনারেশনের প্রবলেম, এটা কিন্তু বর্তমান জেনারেশনের প্রবলেম নয়। আগামী জেনারেশন এর ফল ভুগবে। যে কারণে এই যে উদাহরণ শুনলাম সুন্দরবন অথবা ভুটানে, যারা প্রকৃতির কাছে থাকে তারা হয়তো বেশি বোঝে যে ক্ষতিটা কতটা হতে পারে। আর আপনারা যেহেতু নাট্যশিল্পী, আপনারা প্রকৃতি এবং সচেতনতা এই দুটো জিনিসকে খুব সুন্দর ব্লেন্ড করতে পারেন। আপনারা অনেক সামাজিক সচেতনতামূলক বিষয় নিয়ে আপনারা কাজ করেছেন। স্বচ্ছতা তার মধ্যে কোন স্থানে রয়েছে? এই জায়গাতে তো আমি প্রথম 3-এর মধ্যে যদি বলা হয়, প্রথম 3টার মধ্যেই থাকবে একটা স্বচ্ছতা। আমি 1, 2, 3 করলাম না, প্রথম 3-এর মধ্যেই আমি স্বচ্ছতাকে রাখবো একটা পার্ট। আর জলবায়ু পরিবর্তন বা সেটার ক্ষেত্রে সবগুলোই রিলেটেড, কিন্তু সবগুলো রিলেটেড, পরিবেশ দূষণ যেটাই বলো, এর পেছনে একটা বড় কারণ আমার মনে হয়, বিতর্ক থাকতে পারে এটা নিয়ে, আরো অনেকগুলো কারণ আছে, আমি বড় কারণ আমাদের ভোগবাদী মানসিকতা। আমি বলি ভোগবাদী মানসিকতা, কারণ এমন অনেক বাড়ি দেখা গেছে 4জন ফ্যামিলি মেম্বার, 6টা গাড়ি আছে বা 10টা গাড়ি আছে, আমার ক্ষমতা আছে বলে আমার প্রয়োজন ছিল না, 4টা গাড়ি যথেষ্ট, 4জনে আমাদের একটা গাড়ি দিয়ে ফ্যামিলি চলে, বা কারো গাড়ি ছাড়াও চলছে। তো যত গাড়ি হচ্ছে, এটা প্রত্যেকটা ঘরে ঘরে এসি ব্যবহার করছি, ভোগবাদী মানসিকতা ফলেই তো। আমি 2 ছেলে 2 মেয়ের জন্য 2 রুম, মা বাবার জন্য এখন 3 রুমে 3টা এসি থাকছে। আমরা তো 1 ঘড়ি ছোটবেলায় ঘুমিয়েছি, তখন তো আমাদের এসিরও প্রয়োজন পড়েনি বা সেটা, বা এখন একটাই। তো এই জায়গাটাতেও কিন্তু আমরা পরিবেশ দূষণের পেছনে দায়ী কিন্তু আমাদের একটা ভোগবাদী মানসিকতা আমার মনে হচ্ছে। মানে আমাদের জীবনশৈলী, লাইফস্টাইল লাইফস্টাইল বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে না? শৌখিনতা চাচ্ছি, বেশি আরাম, বেশি আয়েশ। এই আয়েশটাই কিন্তু আমাদের আগামী প্রজন্মের সমস্যা, যেটা আমরা দায়ী থাকবো, ইতিহাস আমাদেরকেই দায়ী করবে যে আমাদের এই ভোগবাদী মানসিকতার জন্য। আমরা একদম খুব ভালোভাবে জানি এসি বা রেফ্রিজারেটর থেকে কিভাবে সিএফসি বের হচ্ছে, কিভাবে পরিবেশকে দূষণ করছে ক্লোরোফ্লোরোকার্বন। মূলত এসি একটা কারণ, এবং রেফ্রিজারেটর বা গাড়িতে রং করার এইগুলো থেকেই পরিবেশ এয়ার পলিউশন সবচেয়ে বেশি হচ্ছে, বা এয়ার পলিউশন বলি বা ওজোন লেয়ার বলি। তাহলে এই জলবায়ু পরিবর্তনের পেছনে যত গাড়ি বাড়ছে তার মেনটেন্যান্স বাড়বে, যত এসি বাড়ছে তত ক্লোরোফ্লোরোকার্বন বাড়বে, যত রেফ্রিজারেটর বাড়ছে তত ক্লোরোফ্লোরোকার্বন বাড়ছে, ওজোন লেয়ারের উপর প্রেশার পড়ছে, অ্যালার্জি বাড়ছে, ক্যান্সার বাড়ছে। তাহলে এইগুলোর পেছনে কিন্তু আমাদের ভোগবাদী মানসিকতাটা অনেকটাই কাজ করছে। আমার পয়সা আছে বলেই আমি বেশিভাবে যাব, এইটা আমি ঘোর বিরোধী। এই হচ্ছে আমার একদম পরিষ্কার মতামত। আপনার অভিব্যক্তি? যেটা হচ্ছে যে স্বচ্ছতা, আমি জানি না সেটা এই গত কিছু মানে 1 দশকের প্রচারের জন্যেই বা কর্মকাণ্ডের জন্যেই কিনা, স্বচ্ছতা এখন একদম আমাদের
আমাদের সামনে একেবারেই একটা অন্যতম এজেন্ডা, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং আমাদের সামাজিক জীবনে, দেশের ক্ষেত্রেও এবং আমাদের চিন্তাধারার ক্ষেত্রেও। যেটা বললো যে নাটকের ক্ষেত্রেও কিন্তু আমরা এই নিয়ে আমরা প্রচুর পথনাটক করেছি, মানুষকে সচেতন করানো। এবং একটা হয় কি, যে ছেলেমেয়েরা করছে তারা কিন্তু এই বিষয়ে একেবারে একদম, তারা কিন্তু ধরে ফেলবে। কেউ যদি দেখা যায় রাস্তায় এই করছে, আপনি ফেলবেন না, এরকম তারা এতটাই কমিটেড হয়ে যায় আর কি, এতটাই ইনভলভড হয় বিষয়টাতে। আর সঙ্গে সঙ্গে গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রেও, এবং বাইদিবে আমি একটু বলি, আমার একটা নাটক বিপন্ন বিশ্ব, এটা আমি স্কুলে করাতাম, মানে যোগেন্দ্রনগর স্কুলে, সেখান থেকে এটা অল ইন্ডিয়াতে এটা ফার্স্ট হয়েছিল সায়েন্স ড্রামা হিসেবে। এবং এটাও আমরা অনেক জায়গাতে করেছি। এবং এটাতে কিভাবে পৃথিবী মানে আমরা আমাদের কর্মকাণ্ডের ফলে, মানুষের কর্মকাণ্ডের ফলে কিভাবে হচ্ছে এবং মানুষ কতটা দায়ী এর জন্যে, এই বিষয়গুলো দেখানো হয়েছে আর কি। তো এই সমস্ত বিষয়গুলি আমাদের, এখন আমরা এগুলো করছি, আগামী প্রজন্ম এগুলোর জন্য ভুগবে। জলের ক্ষেত্রেও তাই, ওয়াটার কনজারভেশনের ক্ষেত্রেও জল আমরা এখন যত অপচয় করছি, পেট্রোল যত আমরা এখন অপচয় করছি, এত গাড়ি স্কুটার, যেটা একটা হলেই জলের বাড়িতে প্রত্যেকের জন্য, প্রত্যেকের বাইক স্কুটার ইত্যাদি, এগুলো আর কিছুদিন পরে তো এগুলো পাওয়াই যাবে না, সব মাটির নিচে যা আছে সব শেষ হয়ে যাবে। তো এগুলো সত্যিই বলেছে, এর জন্য আমরা নাটক যারা করছি, নাটকের দল যাদের রয়েছে, আমরা এগুলো নিয়ে কাজ করি, এগুলো নিয়ে মানুষকে সচেতন করার দায়িত্বটা আমাদের একটা রয়েছে, এই জন্য আমরা কাজ করি। আর আরেকটা ব্যাপার, আপনারা বললেন যে ভোগবাদী মানসিকতা একদিকে রয়েছে, আবার আপনাদের মতো শিল্পীরা রয়েছেন যারা ধরিয়ে দিচ্ছেন বিষয়গুলোকে, সমাজের সামনে একটা আয়না দাঁড় করিয়ে দিচ্ছেন। হয়তো এই ব্যালেন্সটা রয়েছে বলেই আমরা মানে ভেসে যাইনি এখনো, তাই না? আমাদের সমাজ, আমাদের যে আগামী প্রজন্ম রয়েছে, তারা এখন একটা প্রমিস নিয়ে বাঁচে যে হ্যাঁ, হয়তো ভবিষ্যৎ কোনো না কোনোভাবে রিভাইভ করানো যাবে, সুবর্ণ হবে। তো এই বিষয়টাকে যদি একটা ফ্রেজ দিতে হয়, তাহলে আমরা বলবো স্বচ্ছতাই সেবা, তাই না? তো স্বচ্ছতাই সেবা আপনাদের ক্ষেত্রে, আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের ব্যক্তিগত ক্ষেত্রে এই ফ্রেজটা, এই স্লোগানটা কতটা প্রতিফলন রাখে? স্বচ্ছতাই সেবা তো একদম সঠিক, কারণ আমরা যে কাজগুলো করছি এই জায়গাতে সেবা অর্থ বিনা পারিশ্রমিকে দেওয়াটাই সেবা তা না। সেবা হচ্ছে কিভাবে একটা জেনারেশনকে তৈরি করে দেওয়া। এই কাজটা কিন্তু আমরা নাটকের মাধ্যমে করছি, করার চেষ্টা করছি। সে 10 জন ছেলে মেয়েকে নিয়ে করছি, দেখা গেল 6 জন মোটিভেট হয়েছে, 4 জন হয়নি। 4 জন হয়নি এটা আমার ব্যর্থতা অবশ্যই, কিন্তু 6 জন যে মোটিভেট হয়েছে এটাও আমার সাকসেস, এটা অস্বীকার করার উপায় নেই। তাই ওইভাবে কিন্তু স্বচ্ছতার সেবা কাজটা কিন্তু আমরা করে করছি না যে তা না। আর আরেকটা কথা বলে রাখি, যে এই জায়গাতে একটু যে ভোগবাদী মানসিকতা আছে আর আপনারা আছেন সচেতন, এইরকমও না বিষয়টা। আমরাও ভোগবাদী মানসিকতার গণ্ডির বাইরে চলে যেতে পেরেছি, মোটেই তা নয়। আমরাও সমদোষে দোষী, আমাদের মধ্যে কন্ট্রাডিকশনটা আছে। চেষ্টা করি এর মধ্যে থেকেও যে নিজেকে ওই জোয়ারে ভাসিয়ে না দিয়ে কিছুটা ইসে রাখা। যেহেতু আমি যে কথাটা আমি বাচ্চাদেরকে বলছি, তার উল্টো আচরণ যদি আমি করি, আমার অন্তর একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে। সেই দ্বন্দ্ব থেকে কিন্তু আমাকে নিজেকে আটকে রাখতে হয়। সেই দিক দিয়েও স্বচ্ছতা সেবা একটা পার্ট হিসেবে কাজ করছে। আপনার বক্তব্য? হ্যাঁ, স্বচ্ছতাই সেবা এখন একটা খুবই এই সময়ের জন্যে একটা মূল্যবান একটা, আমি বলবো, শব্দবন্ধ। এবং সর্বক্ষেত্রেই কোভিডের সময় থেকে, সময়টাতে বিশেষ করে আমাদের একটা বিরাট শিক্ষা হয়েছে। আমাদের যেমন প্রচুর মানুষ প্রাণ দিয়ে গেছে, পাশাপাশি একটা শিক্ষা হয়েছে, আমাদের বাড়ি ঘরে, রাস্তাঘাটে কেউ কিন্তু এখন আর মানে হাত না ধুয়ে, বাড়িতে ঢুকে হাত পা না ধুয়ে ঘরে ঢুকবে না। আর খাবার হলে কিন্তু কেউ মানে সাবান দিয়ে বা কিছু দিয়ে হাত না ধুয়ে কিন্তু তারা খাবে না। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ওই রোগটা আমাদের কিন্তু শিক্ষা দিয়েছে। পাশাপাশি নাটকের ক্ষেত্রে আমি সবাইকে বলি যে তোমরা যখন ঢুকবে, যেখানে ওরা চটিগুলো সব রাখে আর কি, যে এইটা দেখেই বোঝা যাবে তোমরা কতটা ডিসিপ্লিনড, তোমাদের এই যে কাজটা করতে যাচ্ছ এটাতে তোমরা কতটা নিজেদের সমর্পণ করছো।
ফলে শুরু হবে একটা, তুমি যদি সিঁড়ি বেয়ে উঠে যাও দেখবে যে এই যে জুতো বা চটিগুলো যে রাখার যে ব্যবস্থাপনাটা, এটার মধ্যেও একটা স্বচ্ছতা আছে, এটার মধ্যে একটা নিটনেস আছে, এবং এটা দিয়ে প্লাস হচ্ছে রিহার্সেলের জায়গা, যেটা আমাদের কাছে অতি পবিত্র জায়গা, সাধনার জায়গা, আমাদের কাছে ঈশ্বরের অবস্থান এখানেই। তো এখানে জুতো বা চটি খুলে যাওয়া, সেখানে প্রতিদিন গিয়ে সেটাকে ঝাড় দেওয়া, যতক্ষণ এখানে থাকা, কোনো রকমের কাগজপত্র বা ইত্যাদি এখানে না ফেলা। কিন্তু তারপরেও হয় কি, আমরা যখন একটার পর একটা নাটক চলতে থাকে, আমাদের যে অফিস ঘর আছে বা যে সেগুলো খুব ছোট ছোট হওয়াতে আমাদের এত এত জিনিসপত্র সেগুলো আমরা গুছিয়ে রাখতে পারি না। কিন্তু এটা অন্তত তাদেরকে বলা হয় যে যখনই পারবে, যতটুকুই পারবে, এই স্বচ্ছতার ব্যাপারটা, এই পরিচ্ছন্নতাটার ব্যাপারটা মাথায় যেন থাকে। ইভেন আমরা যে বিভিন্ন গ্রান্ট আনি সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের উৎসবের জন্যে, কিংবা অন্যান্য যে স্যালারি গ্রান্ট বা জাতীয় আছে যেগুলো, এই ক্ষেত্রে কিন্তু সরকার একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন যে আপনারা আপনাদের যে কর্মক্ষেত্রগুলো আছে সেগুলো চেষ্টা করবেন পরিচ্ছন্ন রাখতে। এটা এই যে শর্তগুলো অনেকগুলো আছে, এর মধ্যে একটা শর্ত, এবং সেই শর্তটা আমরা এই কাগজ দেখে যে আমরা প্রাণিত হয়েছি তা নই, আমরা নিজের থেকেই সেটা উদ্বুদ্ধ হয়েছি, এবং আমরা চেষ্টা করি আমাদের যে কর্মক্ষেত্রটা, আমরা মনে করি এই নাটক করার ক্ষেত্রে এই স্বচ্ছতাই আমাদের একটা সেবা, প্রাথমিকভাবে সেবা করার যে মানসিকতাটা, এটা আমাদের তৈরি করে দেবে। এই জায়গাতে আমি একটু যুক্ত করতে চাই, কথা প্রসঙ্গে মনে পড়লো যে এই স্বচ্ছতাকে নিয়ে যে সরকারি উদ্যোগ, যে এটার একটা ভালো হিসেব, ন্যাশনাল স্কুল অফ ড্রামার 50 বছর পূর্তি উপলক্ষে কিছুদিন আগে, আমরা মাস 3-4 আগে সারা ভারতবর্ষে স্বচ্ছতার উপর একটা ছিল বিকশিত ভারত, স্বচ্ছতা এগুলোর উপর স্ট্রিট ড্রামা করার জন্য একই ডেটে একই টাইমে সারা ভারতবর্ষে, এবং এটা কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে। জনরং মহোৎসব নাম দিয়ে হয়েছে। ভারতবর্ষে একই দিনে একই সময় একটা বিকেল 4টায় ছিল টাইম। সারা ভারতবর্ষে 1500-এর উপর 1500 প্লাস নাটক একই দিনে শুধুমাত্র এই বিষয়ের উপর মঞ্চস্থ হয়েছে। তাই এই জায়গাটাও কিন্তু স্বচ্ছতাই সেবা বা যে সরকারি উদ্যোগ, এটাকে প্রশংসা করার মতো। এবং আরো মজার বিষয়, এটার জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে 1 টাকা কাউকে দেওয়া হয়নি, বা স্টেট গভর্নমেন্ট থেকে কাউকে না। এটা স্বতঃস্ফূর্ততা, এবং এপিলই ছিল তোমাদের নাটকের দলগুলো স্বতঃস্ফূর্তভাবে করো, এবং এটা কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। বিরাট ব্যাপার। এটা ভারতবর্ষেই সম্ভব, তাই না? এটা ভারতবর্ষেই বলা, মানুষ স্বচ্ছতা সম্পর্কে আসলে এই বিষয়টা নাটকের ক্ষেত্রে এই জিনিসটা আর মানে অন্তত আমার মনে হয় কি, যে সরকারের যে বিভিন্ন প্রকল্প আছে, ইত্যাদি আছে, কাজকর্ম আছে, নিয়ে নানা রকমের নানা রকম বিরোধ থাকতে পারে, তর্ক বিতর্ক থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে, কিন্তু একটা বিষয়, এই স্বচ্ছ অভিযান বা স্বচ্ছ ভারত, আমার মনে হয় এখানে বোধহয় কোথাও কোনো রকমের বিরোধ নেই। যে সমস্ত যারা দেশকে ভালোবাসেন তারা নিশ্চয়ই এটা চাইবেন, ঠিক ঠিক ঠিক, যে এই স্বচ্ছতার মাধ্যমে অন্তত আমরা কিছুটা সেবা করতে পারি। একদম শেষ পর্যায়ে এসেছি অনুষ্ঠানের। একটা শেষ প্রশ্ন আমার, এই যে আলোচনার মাধ্যমে একটা মানে স্মৃতি উড়ে এলো আবার কোভিডের, আমাদের এই যে মেমোরি স্প্যান, যে টেনশন স্প্যান, সেটা খুব লিমিটেড হয়ে গেছে। আমরা অনেকেই ভুলেই গিয়েছি 2 বছর আগে একটা এরকম অতিমারি আমাদের মানে গ্রাস করে নিয়েছিল। ঠিক সেভাবেই আমরা এটাও ভুলে গেছি জেনারেশনাল কারণে, যে মাত্র কয়েক দশক আগে আমরা বিশ্বযুদ্ধ কাটিয়ে এসেছি, মাত্র কয়েক দশক আগে, খুব বেশি সময় হয়নি। বর্তমান বিশ্বে অস্বচ্ছতা অনেকটাই বেশি। ভোগবাদী মানসিকতা বা এই যুযুধান মানসিকতার কারণে একটা দেশ আরেকটা দেশের সাথে আবার নতুন করে আমরা দেখছি যুদ্ধের ডঙ্কা বাজছে। ভারতবর্ষ এই মুহূর্তে স্বচ্ছতা বলুন বা একটা দার্শনিক আঙ্গিক বলুন, সব দিক দিয়েই একটা মধ্যস্থতা করার চেষ্টা করছে। তার মধ্যে অবশ্যই স্বচ্ছতা, আবার ফিরে এলাম, স্বচ্ছতা একটা বড় ভূমিকা রাখে। এই যুদ্ধ নয় শান্তি চাই এই বিষয়ে, এবং স্বচ্ছতাকে তার মধ্যে ফোরফ্রন্টে রেখে আপনাদের বার্তা প্রথমে আপনাকে দিয়ে শুরু। দেখুন, ভারতবর্ষের ইতিহাসের দিকে যদি তাকে, এটা একটা প্রসঙ্গে যাচ্ছি, যদিও ছোট্ট করেই বলছি, ভারতবর্ষ বারবার আক্রমণকারী দ্বারা আক্রান্ত হয়েছে, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে নেই ভারতবর্ষ কাউকে আক্রমণ করেছে, ইতিহাসে নেই। এটা গজনি থেকে শুরু করে যাদেরই বলি বারবার আক্রান্ত হয়েছে ভারত।
প্রতিরোধ করার চেষ্টা করেছে বা প্রতিরোধ করেছে। প্রায় ভারতবর্ষ ভেঙে প্রায় 15টা দেশ তৈরি হয়েছে। ভারতবর্ষ, আমরা ভারত বলি না, ভারতবর্ষ। ভারতবর্ষ শব্দটা এসছে কোথেকে? এটা বর্ষ, এই শব্দটা ব্যবহার হয় যতটুকু আমি জানি, যে একটা বড় পাহাড়ের পর বিশাল সমতল ভূমিকে নিয়ে থাকলে পরে, হিমালয়ের পর বিশাল সমতল ভূমি নিয়েছিল, তার জন্য বর্ষ শব্দটা ব্যবহার করে। যা ভেঙে 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 এটা পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, মায়ানমার হোক, 15টা দেশ তৈরি হয়েছে। তাই এই যে স্বচ্ছতা, প্রথমে বলেছিলাম আভ্যন্তরীণ স্বচ্ছতা, এই জায়গাতে আমি মনে হয় না ভারতবর্ষের ধারে কাছে আর কোনো দেশ আছে বলে। তাই স্বচ্ছতার দিক থেকে, আভ্যন্তরীণ স্বচ্ছতার দিক থেকে, একটা মুনি ঋষিদের আমল থেকেও কিন্তু ভারতবর্ষ সহিষ্ণুতাই শিখিয়েছে। সহিষ্ণুতা শিখিয়েছে। প্রতিরোধ করাটা উচিত। প্রতিরোধ করা মানে হিংস্রতা নয়। আমার প্রতিরোধ করা আমার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। তাই এখন সময় আছে স্বচ্ছতাকে বজায় রেখে, আভ্যন্তরীণ স্বচ্ছতাকে বজায় রেখে প্রতিরোধ করাটাও আমাদের আরো বেশিভাবে দরকার। বারবার আক্রান্তই হয়ে যাব সেই জিনিসটা যেন না হয়। তার জন্য আমি বললাম যে স্বচ্ছতা শুরু থেকে ছিল, এখনো আছে। আভ্যন্তরীণ স্বচ্ছতা নিয়েই ভারতবর্ষের মূল সংস্কৃতি, কৃষ্টি, সভ্যতার ভিত্তি। খুব ভালো লাগলো, পার্থক্য ভীষণ ভালোভাবে বলেছে এটা। সত্যি স্বচ্ছতা কি হয়, একটা কনফিডেন্স দেয়। আমি একটা যখন পরিষ্কার পোশাক পরে যখন আমি একটা কর্মক্ষেত্রে যাব, এটা আমাকে একটা আলাদা শক্তি দেবে। এবং এই শক্তিটা স্বচ্ছতা থেকে আসে, স্বচ্ছতা থেকে পবিত্রতা আসে, এবং এই পবিত্রতাটা যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা শক্তি যোগায়। এবং যেটা হচ্ছে যে ভারত কখনো আক্রমণ করেনি, ভারত সবসময় আক্রান্ত হয়েছে, কিন্তু প্রতিরোধও করেছে। এখনো বর্তমান বিশ্বের মধ্যে আমাদের চারপাশে যারা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশের দেশগুলোর কি অবস্থা, সব একটা মানে নানা রকমের বিশৃঙ্খলা চলছে, ইত্যাদি চলছে। এবং এগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ হওয়াতে ভারতবর্ষ সবসময় চাইছে তাদেরকে সাহায্য করতে। অর্থনৈতিক দিক দিয়ে শ্রীলঙ্কার কি অবস্থা গেল কিছুদিন আগে, পাকিস্তানের অবস্থা খুব খারাপ। এরভাবে বিভিন্ন দেশ, বাংলাদেশ, সমস্ত কিছু ক্ষেত্রে একটা মানে টালমাটাল অবস্থা। সেক্ষেত্রে ভারতবর্ষ একটা স্থিতধী একটা জায়গা অবস্থান সবসময় রেখেছে। এখন দূরবর্তী ক্ষেত্রেও যে সমস্ত যুদ্ধ চলছে, ইউক্রেন বা রাশিয়ার ক্ষেত্রে, সে সমস্ত ক্ষেত্রে আমরা দেখছি যে ভারত তার যে কোনো একটা বেপরোয়া সিদ্ধান্ত নিয়ে নিল তা কিন্তু নয়, মধ্যস্থতা করছে। এবং যুদ্ধ চাই না, পৃথিবীটা শান্তিতে থাকুক, সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত দেশগুলো শান্তিতে থাকুক। এই যে বোধটা, এই বোধটা এটা হাজার বছরের সংস্কৃতির একটা চর্চার মধ্য দিয়ে, এবং এর মধ্যে আমি বলবো কোথাও না কোনো ক্ষেত্রে এই যে স্বচ্ছতা, এই যে পবিত্রতা, এরও একটা কোথাও না কোথাও স্থান আছে অবশ্যই। এবং এই সমস্ত কিছু মিলে একটা কিছু তো আলাদা করা যায় না যে এটার জন্য এটা হয়েছে, এটার জন্য হয়েছে, কিন্তু তো কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু এই পবিত্রতার একটা জায়গা রয়েছে যেখানে আমাদের এই শক্তিটা আমরা পাই। এবং অন্তত নিজেদের প্রতিরোধ করার মতো যেমন শক্তি আছে আমাদের, সেই সঙ্গে একইভাবে পৃথিবীর যেখানে যত গণ্ডগোল চলছে, যুদ্ধ চলছে, সেগুলোর ক্ষেত্রে মধ্যস্থতা করার, সেগুলোকে পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা ভারত ইতিমধ্যে অর্জন করেছে। এবং একদম শেষে এই কথাই বলবো যে আমাদের বর্ণ, ধর্ম, জাতিগত যা বিভেদ আছে, রাজনৈতিক দলগত যত বিভেদ রয়েছে, তার ঊর্ধ্বে গিয়ে হয়তো আমরা সবাই মৌলিকভাবে একটা খুব স্বচ্ছ আমরা জাতি। ভারতবর্ষের মানুষ খুব স্বচ্ছ একটা জাতি, এবং তার প্রতিফলন শুধুমাত্র ভেতরগতভাবে নয়, যাতে বাইরেও হয়। তাই এই যে পক্ষকালটা চলছে, এটা স্বচ্ছতার উদযাপন। আপনারা স্বচ্ছতাকে উদযাপন করুন, বিভিন্নভাবে স্বচ্ছতাকে অভ্যাস করুন, বার্তাটা পৌঁছে দিন, যাতে বর্তমান যে তরুণ প্রজন্ম আছে তারা আরও উদ্বুদ্ধ হয়, আরও এগিয়ে আসে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই স্বচ্ছ থাকবেন। নমস্কার।